ঠিক আছে। Step. হুম। ওকে, আমি স্টার্ট করি। আগের দিন যেটা আলোচনা করছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। হ্যাঁ। ওকে। রাইট। তো আগের দিন যেটা পড়ছিলাম সেটা হচ্ছে দেখে নিচ্ছি আমি। আহ, হ্যাঁ, এটা পড়ছিলাম আমি। প্লবতা ও আর্কিমিডিসের নীতি। রাইট। এটা আগের দিন আলোচনা স্টার্ট করেছিলাম আমি। রাইট। এবার এখানে একটি উদাহরণ আমরা দেখেছিলাম, একটি ফর্মুলা আমরা দেখেছিলাম আগের দিন, তোমরা যদি মনে রাখো ক্লাসটা। কিভাবে আমি একটি তরলের মধ্যে যদি কোনো বস্তুকে আমি রাখি, তাহলে যেই প্লবক বলটি উৎপন্ন হচ্ছে বস্তুটির উপরে, যেটা প্রয়োগ হচ্ছে তরলের মধ্যে, যেহেতু বস্তুটিকে রেখেছি আমি, সেটা একটি প্রমাণ আমি দেখাচ্ছিলাম, একটি ফর্মুলা আমি বের করার চেষ্টা করছিলাম। ওকে। তো আজকে সেটা নিয়ে আমি আর আলোচনা করব না। তো মূল যেটা হয়েছিল কথা, সেটা হচ্ছে কি, পয়েন্টটা তোমরা রিমেম্বার করো যদি, মনে রাখো যদি, সেটা হচ্ছে কি, কোনো বস্তুকে তুমি যখন, কোনো সলিডকে তুমি যখন একটি স্থির তরলে রাখবে, তো দুটি জিনিস দেখা যাচ্ছে। একটি হলো তোমার, এটা প্লবতা যেটাকে বলা হচ্ছে, কি বস্তুটির উপরে একটি ঊর্ধ্বমুখী একটি বল প্রয়োগ হচ্ছে। এটির পিছনে কারণটা কি, কেন কি, বস্তুটিকে যখন তুমি তরলের মধ্যে রাখছো, তখন কিছুটা পরিমাণ তরল কিন্তু বস্তুটির আয়তনের জন্য অপসারিত হচ্ছে, জায়গা থেকে সরে যাচ্ছে, এবং তার ফলে ওই বলটি উৎপন্ন হচ্ছে, এবং বলটি কিভাবে বস্তুটির ওপরে প্রয়োগ হচ্ছে, ওপরের দিকে সেটাকে পুশ করে দিচ্ছে, ঠেলার চেষ্টা করছে। এবং সেটা দিয়ে আমি একটা দেখেছিলাম কিভাবে ওটাকে আমি ডিরাইভ করতে পারি, কিভাবে আমি একটি ফর্মুলা তার ক্ষেত্রে লিখতে পারি, কিভাবে হচ্ছে। বস্তুর মধ্যে যখন তুমি, তরলের মধ্যে তুমি যখন কোনো বস্তুকে রাখছো, দেখতে পাচ্ছ কি নিচের যে পৃষ্ঠটি আছে, সিম্পল ভাবে বলছি, আর এবং ওপরের যে পৃষ্ঠটি আছে বস্তুটির, দুটির মধ্যে তরলের চাপ কিন্তু ভিন্ন হচ্ছে। তোমরা তরলের আহ, বিভিন্ন গভীরতায় গেলে তুমি জানো, তরলে যে চাপটি হচ্ছে সেটা কিন্তু ভিন্ন ভিন্ন আছে, গভীরতার উপরে নির্ভর করে, সেটা সমানুপাত থাকে। তো তার ক্ষেত্রে আমি দেখছি কি, একটি বস্তু তুমি, লম্বা বস্তু তুমি যদি ডুবিয়ে রাখো তরলের মধ্যে, তাহলে দেখবে কি নিচের যে পৃষ্ঠে যেই তরলের চাপটি আছে, এবং তার থেকে জনিত যেই ঘাতটি তৈরি হচ্ছে বস্তুটির উপরে, সেটা কিন্তু ওপরের যে চাপের এবং চাপজনিত যে ঘাতটি আছে সেটার থেকে কিন্তু বেশি, এবং তার ফলে দেখতে পাচ্ছ ওপরের দিকে একটি ঊর্ধ্বমুখী কিন্তু বল সেটা আসছে, এবং সেটাকে আমরা প্লবতা বলছি। সিম্পল ভাষায়, একদম একদম সিম্পল ক্যালকুলেশন এটা। এবং আর্কিমিডিস কি বললেন এর উপরে আরো, কি এইটাকে বেস করে এটাকে একটি অন্য ভাষায় বললেন, মানে এই জিনিসটাকে, ঘটনাটিকে একটি অন্য রূপে বললেন, কি যে কোনো বস্তু তুমি যদি তাকে শূন্য জায়গায় মাপো, মানে যেখানে তরল নেই সেখানে যদি তুমি একবার তার ওজনটিকে মাপো, তাহলে যেটা পাবে তুমি, এবং বস্তুটিকে তুমি যদি জলে বা তরলে ডুবিয়ে রাখো, এবং তারপরে যদি তুমি যদি তার ওজনটিকে মাপো, তাহলে দেখবে তাদের ওজনের একটি পার্থক্য দেখা যাচ্ছে, ওজন একটি হ্রাস পাচ্ছে। হুম। খালি জায়গায় মাপলে যা হতো তার থেকে কিন্তু তরলের ভিতরে যদি মাপো তুমি ডুবিয়ে, তাহলে দেখবে তার একটি ওজনের হ্রাস হয়েছে। এবং কতটি পরিমাণ হ্রাস হয়েছে সেটা কিন্তু দেখা গেল কি, যতটা পরিমাণ তরলকে সে অপসারিত করলো ওই বস্তুটির আয়তনের জন্যে, হুম, ততটি পরিমাণ তরলের যে ওজন, সেটাই কিন্তু বস্তুটির ওজনের হ্রাস দেখা যাচ্ছে আমাদের। ওকে। এবং এইটা দিয়ে আমরা কি বলতে পারি, আমরা পরে আলোচনা দেখব কিভাবে, কি কেন আসে এই জিনিসটা। একটি বস্তুর প্রবণতা নিয়ে আমরা আলোচনা করেছি, এবং আর দেখি বস্তুর ভাষণ ও নিমজ্জন, এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা বেসিক্যালি হচ্ছে তোমার ওই প্লবতার বলের জন্যই হয়। হুম। বস্তুর ভাষণ ও নিমজ্জন, মানে একটি বস্তুকে তুমি যদি তরলের মধ্যে ডুবিয়ে রাখো, ডুবিয়ে রেখে তুমি যদি ছেড়ে দাও, তাহলে বস্তুটি কি হবে। তিনটে জিনিস হতে পারে, থ্রি কেসেস। কি কি হতে পারে, একটি বস্তুকে তুমি, এই আমি একটা আঁকছি ছবি, একটা তোমার কাছে কন্টেনার আছে, একটি তোমার কাছে জায়গা আছে, এবং এটাকে আমি এরকম করে দিচ্ছি, একটি জায়গা আছে তোমার কাছে, এবং এখানে তোমার কি আছে, একটি তরল আছে। তরলটিকে আমি এইভাবে আঁকছি, তরল আছে তোমার কাছে, তরল আছে তোমার কাছে, এটি তরল, একটি একটি বর্তনের মধ্যে, একটি কন্টেনারের মধ্যে তোমার তরল রয়েছে। এখানে কি করলাম আমি, একটি বস্তুকে একটি
কঠিন বস্তু মানে সলিড বস্তুকে তুমি কি করলে, একটা বস্তুটাকে আঁকছি আমি, সাপোজ এই ধরনের একটি বস্তু আমি আঁকলাম। হুম, এইটা একটি বস্তু, হ্যাঁ এটা একটি অবজেক্ট। এবং এই অবজেক্টটিকে তুমি কি করলে, তরলের মধ্যে হালকা করে ডোবালে। ডুবিয়ে তুমি যদি ছেড়ে দাও, তাহলে কি স্থির তরল, মনে রাখতে হবে এটা কিন্তু স্থির তরল। এর মধ্যে তুমি যদি ডুবিয়ে রাখো, ডুবিয়ে তুমি যদি ছেড়ে দাও, তাহলে তিনটে কেস তুমি দেখতে পারবে। এটা দেখো একটুখানি সিম্পল জিনিস খুবই। তিনটে জিনিস তুমি দেখতে পারবে, একটা দুটো তিনটে। কি কি তিনটে জিনিস দেখতে পাবে? প্রথম জিনিসটা কি, এই বস্তুটি কি হবে, একটা উদাহরণ সিম্পল, পাথর যদি তুমি জলের মধ্যে ডুবিয়ে রাখো, ডুবিয়ে তুমি ছেড়ে দাও যদি, তাহলে কি দেখতে পাবে, যে পাথরটি নিচে পড়ে যাচ্ছে। তো একটি হলো এই বস্তুটি নিচে পড়ে যাবে, হ্যাঁ। হুম, এটা হলো নিচে চলে যাচ্ছে তোমার, এটি প্রথম জিনিস তুমি দেখতে পাবে, বস্তুটি নিচে চলে এলো। দ্বিতীয় নম্বর অবস্থায় কি দেখবে, যেমন ভাবে ডুবিয়ে রাখলে, যে জায়গায় ডুবিয়ে রেখেছো তুমি, সেই জায়গায় সেটা স্থির হয়ে রয়েছে। এটি একটি দ্বিতীয় নম্বর জিনিস, এটা তুমি দেখতে পারো, অনেক ক্ষেত্রে দেখা যায় এটা। বস্তুটিকে তুমি ডুবিয়ে রাখলে এবং সেটা স্থির অবস্থায় সেখানেই ভাসছে। পুরোটা ডুবে আছে কিন্তু ভাসছে এখানে। এবং আরেকটি জিনিস কি দেখলে তুমি, তুমি যদি পুরোটা ডুবিয়ে ছেড়ে দাও, দেখবে বস্তুটা কিছুটা উঠে চলে আসছে, এবং কিছুটা পোর্শন বাইরে আছে জলের, এবং কিছুটা পোর্শন ভেতরে গিয়ে ওরকম করে ভাসছে। এটাও দেখে এসছো। এটা কোথায় দেখেছো তোমরা? তোমরা দেখবে এই এই এক্সাম্পলটা খুব তোমরা দেখেছো, কি তোমরা পাথর ছুঁড়লে তো নিচে ডুবে যাচ্ছে দেখছো তোমরা, এবং আধা ভাসছে আধা ডুবছে, এরকম ধরনের কোথায় দেখেছো? একটি বোতল নিয়েছো, প্লাস্টিকের বোতল নিয়েছো তুমি, তার মধ্যে কিছুটা পোর্শন তুমি জলে ভরে রেখেছো বোতলটাকে, এবং সেই বোতলটাকে তুমি যদি জলের মধ্যে ছোড়ো, পুকুরের মধ্যে ছুঁড়েছো সাপোজ, একটি প্লাস্টিকের বোতল তোমার কাছে আছে, 1 লিটারের বোতল আছে, এবং তার 50% তুমি ভরেছো, মানে তুমি আধাতে তাকে জল দিয়ে ভরে তুমি ছিপিটা আটকে দিয়েছো। আটকে তুমি সেটাকে জলের মধ্যে তুমি ছুড়ে ছুড়ে দাও যদি, তাহলে দেখবে কিছুটা পোর্শন ভাসছে, কিছুটা পোর্শন তোমার ডুবে আছে। সেটা তোমরা দেখেছো। তো এই তিনটে সিচুয়েশন কিন্তু হতে পারে। একটি হলো বস্তুটাকে তুমি যদি পূর্ণ নিমজ্জন করে পুরোপুরিভাবে ডুবিয়ে রেখে ছেড়ে দাও জিনিসটাকে, তাহলে সেটা তরলের তলানিতে চলে নিচে চলে যাচ্ছে আরো। একটি হচ্ছে তোমার, যেখানে তুমি পুরোটা ডুবিয়ে রেখেছো সেখানেই ভাসছে। এবং আরেকটি যেটা বোতলের ক্ষেত্রে যেটা বললাম, প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে, সেটা তোমার কিছুটা ভাসবে, কিছুটা ডুবে ওপরে উঠে চলে আসবে, সেটা ভেসে উঠবে তোমার। ওকে। তো এই তিনটে জিনিস কিন্তু তোমার হতে পারে, যে কোনো বস্তুকে তুমি যদি আহ, ডোবানোর চেষ্টা করো। ঠিক আছে। ওটা এটার কারণ একটা সিম্পল ভাবে আমরা দেখতে পারি, কি এটা কিভাবে আমি এটাকে কেন এরকম হয়, কি কি কন্ডিশনে কি কি ঘটনা হচ্ছে। এটা আমি দেখব, কোন কোন সিচুয়েশনে কি কি জিনিস আমি পাচ্ছি, এবং সেটাকে নিয়ে আমি দু একটি প্রবলেম আজকে দেখার চেষ্টা করছি। ওকে, সিম্পল দু একটি প্রবলেম। ওকে, রাইট। প্রথম জিনিসটা হচ্ছে কি, বস্তুটা ডুবে গেল। বস্তুটা ডুবে যাচ্ছে, সেটা সেটা কি হবে, সেটার কারণটা আমি দেখার চেষ্টা করছি। হুম, সেটা কন্ডিশনগুলো কি কি হতে পারে। এটা এই যে প্লবকের, এই প্লবক বলটি, এই প্লবক বলের জন্য হচ্ছে, কিন্তু প্লবক বলটি হচ্ছে তোমার বস্তুটি ডোবানোর ফলে তার যে আয়তন আছে, সেই আয়তন যদি তুমি পুরোটা ডুবিয়ে রাখো, তাহলে নিশ্চয়ই সেই সমপরিমাণ আয়তনের একটি তরলটি কিন্তু অপসারিত হচ্ছে, জায়গা থেকে সরে যাচ্ছে, এবং তার ফলে একটি বল, ঊর্ধ্বমুখী বল, ওপরের দিকে কিন্তু বল বস্তুটির উপরে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে। এবং এই বলটি এবার কতটি পরিমাণ হচ্ছে তার উপরেই কিন্তু এই ঘটনা তিনটে হচ্ছে। এই প্লাবক বল যদি তোমার এমনই হয়, কি বস্তুটির ওজনের সাথে বস্তুটির নিজস্ব যে ওজন আছে, অভিকর্ষজ বলের জন্য, অভিকর্ষজ যেই ত্বরণ যেটা আছে তার ফলে যে ওজনটি আসছে আমার, বস্তুটির ওজনের সাথে যদি তোমার এই যে আহ, বলটি, প্লবক বলটি যদি সমান হচ্ছে তোমার, তাহলে দেখবে তুমি ঊর্ধ্বমুখী প্লবক বলটি এবং বস্তুটির ওজনটি সমান। তাহলে দেখি বস্তুটিকে তুমি যদি পুরোপুরি জলে ডুবিয়ে রাখো বা তরলে ডুবিয়ে রাখো, তাহলে সেটা সেখানেই কিন্তু ভাসছে। সেটাকে কন্ডিশনটাকে আমরা লিখি কিভাবে? প্রথম কন্ডিশনটা হচ্ছে W1, W2, আমি এটাকে লিখছি। W1 একটি হচ্ছে এবং W2 হচ্ছে। এই W1 জিনিসটা কি? এই W1 জিনিসটা হচ্ছে তোমার, এটাকে আমি লিখছি, এটা হচ্ছে ওয়েট অফ, ওয়েট মানে হচ্ছে ওজন, হ্যাঁ, ওয়েট অফ দি অবজেক্ট। এই যে বস্তুটি এনেছি আমি তার ওজন। ঠিক আছে। সেটা তোমরা ক্যালকুলেট করতে পারো, বস্তুটির ভর যদি হয় তোমার এম, তাহলে আর অভিকর্ষজ যে ত্বরণটি আছে জি, M × G, সেটা হয়ে যাচ্ছে তোমার বস্তুটির অবজেক্ট। সেটা আমি লিখে দিচ্ছি M × G, M × G বস্তুটির ভর, এম মানে হচ্ছে ভর, এবং গণিত সেই স্থানে সেই পরিবেশে তোমার অভিকর্ষজ বল যেটা, ত্বরণ যেটি আছে, ঠিক আছে, সেটা হচ্ছে বস্তুটির ওজন। সেটাকে W1 বলছে।
এবং W2 জিনিসটা কি, সেটা কিন্তু ভ্যারিয়েবল, মানে সেটা কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, এটা কেমন জিনিস? এটা হচ্ছে তোমার বস্তুটিকে তুমি পুরোপুরিভাবে ডুবিয়ে রেখেছো জলের মধ্যে বা তরলের মধ্যে ডুবিয়ে রেখেছো, এবং যেহেতু বস্তুটির একটি আয়তন আছে, সেই সমপরিমাণ আয়তন কিন্তু সে কিন্তু যদি পুরোপুরিভাবে ডুবিয়ে রাখো তুমি, হুম, তাহলে দেখবে সমপরিমাণ কিন্তু তরল কিন্তু অপসারিত হচ্ছে, এবং তরলের সেই সমপরিমাণ আয়তনের তরলের যে ওয়েট হচ্ছে, সেটাকে আমি বলছি তোমার এই W2। এটা হচ্ছে তোমার ওয়েট অফ, এটাকে আমরা লিখি এরম ভাবে, ওয়েট অফ ডিসপ্লেসড, ডিসপ্লেসড, ইংরাজিতে এরম লিখছি, আমি বলে দিচ্ছি, ডিসপ্লেসড ফ্লুইড সমপরিমাণ। এটা হচ্ছে তোমার বস্তুটিকে তুমি ডুবিয়েছো যেমন ভাবে হোক, পুরোপুরিভাবে হোক, যাই হোক না কেন, পুরোপুরিভাবে তুমি যদি ডুবিয়ে রাখো, তাহলে যেটা বস্তুর যে আয়তন, সেই সমপরিমাণ আয়তনের তরলটি কিন্তু অপসারিত হচ্ছে, এবং সেই সমপরিমাণ তরলের যে ওজনটি হচ্ছে, রাইট, সেটাকে হচ্ছে আমি বলছি সেটা ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড। ঠিক আছে, ওকে, রাইট। এটা এই দুটোর ফ্যাক্টরের ওপরে কিন্তু এই দুটি জিনিস কেমন হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করছে বস্তুটিকে তুমি যদি পুরোপুরিভাবে ডুবিয়ে রাখো, তাহলে সেটা ছেড়ে দেওয়ার পরে, ডুবিয়ে রেখেছো, ছেড়ে দিলে সেটা ভেসে উঠবে না নিচেতে চলে যাবে, না যেখানে স্থানে রেখেছিলে সেই স্থানেই চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তো এই তিনটে, এই ফ্যাক্টর, এই দুটো, এই দুটোর মাপের ওপরে কিন্তু তোমার এই দুটোর ভ্যালুর ওপরে, মানের ওপরে কিন্তু নির্ভর করে যাচ্ছে এটা। ঠিক আছে, এবং এই জিনিসটা যেটা বললাম আমি আগের দিন প্লবক বল হিসাবে বলছিলাম, কেন হচ্ছে মূলভাবে দেখতে গেলে তুমি যদি ফান্ডামেন্টালি দেখো জিনিসটা, দেখতে পাচ্ছ কি বস্তুটিকে যখন ডোবাচ্ছি আমি, তখন একটি প্লবক বল ওই অপসারিত ত্বরণের জন্য, ত্বরণ হচ্ছে বলে, তরলটি অপসারিত হচ্ছে বলে ঊর্ধ্বমুখী একটি ওপরের দিকে একটি, আহ, ওপরের দিকে ডিরেকশনের একটি প্লবক বল কিন্তু এটা তৈরি হচ্ছে। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এটা তোমার ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড। আমরা পরে ক্যালকুলেট করে দেখলাম আগের দিন আমরা, কি এটা কি, এটাই হচ্ছে তোমার বুয়েন্ট ফোর্স বা প্লাবক বল, BOU/NT, বুয়েন্ট ফোর্স ইংরেজিতে এটাকে লিখে, বা প্লাবক বল। যখনই কোনো বস্তুকে তুমি ডোবাচ্ছ, যে যতটুকু পরিমাণে হোক না কেন, যে পরিমাণ আয়তন তুমি ডুবিয়ে রেখেছো, সেই পরিমাণে তরলটি অপসারিত হচ্ছে, এবং তার ফলে সেই পরিমাণ তরলের যে ওয়েটটি আছে, ওজনটি আছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি প্লবক বল, যেটা বস্তুটির উপরে ঊর্ধ্বমুখী উপরের দিকে খিলছে বস্তুটিকে। ঠিক আছে, তাহলে এই দুটোর উপরে নির্ভর করবে ডেফিনেটলি, একটা টানছে পৃথিবীর অভিকর্ষজ বলের জন্য একটি ওজন তৈরি হচ্ছে, তার নিচের দিকে সেটাকে টানছে বস্তুটিকে, এবং প্লবক বল যেটা হচ্ছে সেটা হচ্ছে যতটা পরিমাণ তরল সরে গেল, তার ওজন যেটা আছে সেটা হচ্ছে প্লবক বল, সেটাই ওপরের দিকে ধাক্কা দিচ্ছে। এই দুটি ফোর্স, দুটি বলের তোমার মানের উপরেই কিন্তু নির্ভর করছে বস্তুটি কতটা পরিমাণ ভাসবে না ডুবে যাবে না কিভাবে থাকবে, সেটা নির্ভর হচ্ছে। রাইট, তো প্রথম কন্ডিশন যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে, আমি লিখছি এখানে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, হ্যাঁ, মানে ঘটনাটি কেমন রেখেছি, আমি বস্তুটিকে ডুবিয়ে দিয়েছি, আমি যেভাবে হোক, হাতে করে প্রেসার দিয়ে হোক বা কিছু করে হোক, দড়ি দিয়ে হোক, যে কোনোভাবে আমি বস্তুটিকে ডুবিয়ে রেখেছি পুরোভাবে, পুরোপুরি পূর্ণ নিমজ্জিত করেছি, পুরোটা ডুবিয়ে রেখেছি আমি। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন কি হলো, যদি দেখো তোমরা, ইফ, হ্যাঁ, প্রথম কন্ডিশনটা হচ্ছে তোমার W1 গ্রেটার দেন W2। এটা মানে কি, বস্তুটির যে ওজন, হুম, যে ওজনটি আছে, সেটা হচ্ছে যখন বস্তুটিকে তুমি পুরোপুরি ডুবিয়েছো, তখন যে তরল অপসারিত হলো, তার যে ওজন তার থেকে কিন্তু বেশি। মানে কি, যে প্লাবক বলটি হচ্ছে, যে ঊর্ধ্বমুখী বলটি বস্তুটির ওপরে অ্যাপ্লাইড হচ্ছে ডুবিয়ে দেওয়ার ফলে, এখানে যেমন এই, সরি, এই প্লাবক বলটি তার মানে কি, এখানে যে প্লাবক বলটি যে ওপর দিকে যে আসছে না একটি, এটি ফোর্স আসছে, এটাকে আমি বুয়েন্ট ফোর্স বা প্লাবক বল বলছি, এই যে F লিখলাম যেটাকে আমি, সেটা অ্যাকচুয়ালি তোমার এইটা W2। এটা মনে রাখতে হবে, প্লাবক বল যেটি আছে, এই W1টা হচ্ছে অভিকর্ষজ বল, সেটা হচ্ছে তোমার নিচের দিকে, হুম, এটি হচ্ছে নিচের দিকে অভিকর্ষজ বল, mg। কিন্তু এইটা তোমার হচ্ছে প্লাবক বল যেটি হচ্ছে সেটা হচ্ছে ওপর দিকে W2। যদি W1 গ্রেটার দেন W2 হয়, W2 মাপবো কিভাবে, এভাবে, এভাবে W2টাকে মাপা যায়, প্লবক বলটাকে এভাবে আমরা মাপতে পারি। আগের দিন আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করেছিলাম, সেটা তোমার যে কোনো আকৃতির, যে কোনো আকারের বস্তুর জন্য সেটা অ্যাপ্লিকেবল। আমি একটা দেখেছিলাম চোঙের ক্ষেত্রে, সিম্পল একটি ফিগার নিয়ে, কিন্তু তোমার সেটা যে কোনো আকৃতির, যে কোনো শেপের বস্তু হোক না কেন, সেটা সমান হবে কি, ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, যতটি তরল অপসারিত হয়েছে তার যে ওজন, সেটা অ্যাকচুয়ালি প্লাবক বলের সঙ্গে সমান হচ্ছে, আমি দেখতে পারি ওটা। তাই এরকম হলে কি হবে, এটা হলে কি হবে, এটা ইমপ্লাইজ, এটা হলে কি হবে, বস্তুটি নিচে পড়ে যাবে। যদি
তোমার বস্তুর ওজন প্লাবক বলের বা যতটি তরল তোমার, এটা মনে রাখতে হবে এই পয়েন্টটি, যতই তরল ডিসপ্লেসড হলো, অপসারিত হলো, তার সঙ্গে যদি সমান হয়, তাহলে দেখবে কি বস্তুটি কিন্তু নিচে পড়ে যাবে। ইট উইল গো ডাউন। আমি জাস্ট সিম্পল ইংরেজি লিখছি, ইট উইল গো ডাউন। ইট উইল গো ডাউন, নিচে চলে আসবে আরো। ঠিক আছে, বস্তু তরলের নিচের দিকে এটা ডুবে যাবে। ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে আমার, যদি তোমার W1 = W2 হয়, এটা এখান থেকে দেখতে পারি আমি। W2 হচ্ছে ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, যতটাই পরিমাণ তোমার তরলকে ডিসপ্লেস করেছো সেটাই তোমার ওজনের সাথে সমান। তার মানে কি, এই যে প্লবক বলটি হচ্ছে সেটা তোমার ওজনের সাথে সমান এখন পূর্ণ নিমজ্জিত করা অবস্থায়। তাহলে তুমি সেটাকে যদি সেখানে ছেড়ে দাও, বস্তুটি দেখবে সেখানেই কিন্তু তোমার স্থিরভাবে থাকবে, তার উপরে কোনো আর বল নেই। নিচের দিকে যত অভিকর্ষজ বল সেটাই তার ওজন, ওয়েট। এবং ওপর দিকে যেটা প্লাবক বল সেটা হচ্ছে যতটি পরিমাণ তরলকে তুমি অপসারিত করেছো তার ওজন। ঠিক আছে। তাহলে এফ এইটা যদি হয়, তাহলে এটাকে তুমি কি ইমপ্লাই করবে, এটা হচ্ছে টু রিমেন ওয়্যার ইট ওয়াজ লেফট, সরি, ইট উইল রিমেন ওয়্যার ইট ওয়াজ লেফট। ইংরেজিতে লিখছি ওয়্যার ইট ওয়াজ লেফট, মানে কি হচ্ছে, যেখানে তুমি ছেড়ে দেবে যে অবস্থায় সেইখানেই কিন্তু সে পুরোপুরি ডুবে সেখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, ইট ওয়াজ লেফট, লেফট, সিম্পল জিনিস। ঠিক আছে। আর তৃতীয় নম্বর অবস্থায় কি হচ্ছে তোমার, এটাই বস্তুটির যদি এই যে ওজনটি আছে W1 সেটা যদি তোমার কম হয়ে যায়, এইটা যদি হয়ে যায়, তুমি পুরোপুরি ডুবিয়ে রেখেছো বস্তুটিকে, তার ফলে একটি তরল অপসারিত হয়েছে, ডিসপ্লেসড হয়েছে, এবং সেখানে যে প্লাবক বল মানে ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, যেটা যতটি পরিমাণ তরলকে অপসারিত হয়েছে তার যে ওয়েটটা ওজনটি আছে, সেটা যদি তোমার কোনো ক্রমে এটার থেকে বেশি হয়ে যায়, ওয়েট অফ বস্তুটির ওজনের থেকে বেশি হয়ে যায়, তখন দেখবে তোমরা কি ঘটনাটা হচ্ছে, তখন দেখবে কিন্তু বস্তুটি সে অবস্থায় থাকতে পারবে না, সেটা নিচের দিকে নামবে না, সেটা স্থিরও থাকবে না, সেটা উপর দিকে উঠে আসবে। বস্তুটি নিচে থেকে জলের ভেতরে যেটা ডুবেছিল পুরোপুরি সেটা উপর দিকে উঠে আসবে, এবং একটি স্টেজে গিয়ে দেখবে, একটা মেসেজ এসেছে, ধরো এক সেকেন্ড দেখে নিয়ে নিই। ঠিক। তো কি দেখবে তুমি, কি বস্তুটি একটু ভেসে উঠছে, ভেসে উঠে এমন একটি অবস্থানে থাকবে শেষ পর্যন্ত যেখানে দেখবে তুমি ইট উইল পার্ট অফ ইট, পার্ট অফ দি অবজেক্ট, পার্ট অফ দি অবজেক্ট, অবজেক্ট will be outside, will be will be outside the fluid, outside the fluid। এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি, বস্তুটির যদি পুরোপুরি ডুবিয়ে তুমি ছেড়ে দাও এই অবস্থায় এবং এই কন্ডিশনটা যদি হয়, তাহলে দেখবে কি কিছুটা পোর্শন ওপর উঠে ভেসে উঠে চলে আসবে, এবং কিছুটা পোর্শন বস্তুটির সেটা জলের বাইরে, তরলের বাইরে থাকবে, এবং কিছুটা পোর্শন সেটা জলের ভেতরে ডুবে থাকবে, আংশিক থাকবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের তিনটে কন্ডিশন, কখন একটি বস্তু তুমি যদি জলে তাকে ডুবিয়ে ছেড়ে দাও পুরোপুরি ভাবে, তাহলে সেটা নিচে চলে যাবে না সেখানে সেখানেই থাকবে, না কিছুটা পোর্শন তার ভেসে উঠে যাবে। এই তিনটে কন্ডিশন। এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হচ্ছে, আগের দিন যেটা আমি আলোচনা করেছিলাম, আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে কি কি কারণের জন্য এটা হচ্ছে, কোনো বস্তু নিচে ডুবে যাচ্ছে, কোনো বস্তু উপরে উঠছে, সেটা অঙ্ক আকারে এরকম ভাবে দেখছি, এই তিনটে কন্ডিশন আমরা ক্যালকুলেট করতে পারি। কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে কি, বস্তুটির একটি অভিকর্ষণ টান আছে, তার ওজন যেটা সেটা আমরা মান বার করতে পারি, সেই সেই স্থানে যেটা অভিকর্ষজ ত্বরণ, তার সঙ্গে তার ভরকে গুণ করলে হয়ে যাচ্ছে আমার, সেটা বস্তুটির নিচের দিকে টান, পৃথিবীর আকর্ষণের জন্য, বা যে কোনো জায়গায় যেখানে আছো তুমি। এবং এই প্লবক বলটি কি হচ্ছে, সেটা হচ্ছে ওপর দিকে ঠেলছে, এবং প্লবক বলটি কত হচ্ছে সেটা আমি আগের দিন দেখেছি, কি যতটা পরিমাণ আয়তনের তরলকে সে অপসারিত করছে, সেই তরলের ওজনটি হচ্ছে তোমার প্লবক বল, যেটা ওপর দিকে বস্তুটিকে ঠেলছে, তো একটা টানছে একটা ঠেলছে। এবং তাদের মানটি তুমি কম্পেয়ার করো যদি, তুলনা করো, তাহলে তুমি বুঝতে পারবে কি বস্তুটি নিচের দিকে পড়ে যাবে না এক জায়গায় স্থির থাকবে, না ওপর দিকে কিছুটা ভেসে উঠছে। এই তিনটে পয়েন্ট, জাস্ট সিম্পল পয়েন্ট, এখন তোমরা সব জানো এগুলো। এটার উপর বেশ করে কিছু কোশ্চেন আমরা দেখতে পারি, রাইট? কেমন কোশ্চেন দেখতে পারি, বস্তুটা দেখি আমি, ওকে। সো নিডেড বস্তুর ক্ষেত্রে আমি প্রথম দিকে একটা জিনিস ইম্পর্টেন্ট পয়েন্ট দেখি এখানে কি, এখানে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট দেখি আমি, ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, ইম্পর্টেন্ট মানে জাস্ট এটা মনে রাখার পয়েন্ট, একটি পয়েন্ট, যে কোনো একটা ছোটখাটো কোনো কুইজ কম্পিটিশন হোক বা এগুলোতে এগুলো জিজ্ঞেস করে, সিম্পল একটি পয়েন্ট। কি পয়েন্ট, সাপোজ তোমার কাছে যে বস্তুটি আছে, আমার বস্তুটি বিভিন্ন রকমের হতে পারে, বস্তুটির মধ্যে বিভিন্ন রকমের আহ, বস্তুর মিশ্রণ হতে পারে সেটা, হ্যাঁ?
তোমার অ্যালয় হতে পারে, রাইট, যাই হোক না কেন, তোমার বিভিন্ন ধাতুর মিক্সচার হতে পারে, তো বিভিন্ন রকম জিনিস হতে পারে বস্তুটি। তো যদি একটা নিরেট বস্তু থাকে, মানে সাপোজ একটি লোহার বস্তু আছে, লোহাটা পুরোপুরি লোহার বস্তু, তার মানে কোনো মানে ফাঁপা নেই, কিছু নেই, তার এটা পুরোপুরি সেটা লোহার একটি বস্তু, বা সোনার বস্তু বা কিছু একটা হোক না কেন, পুরোপুরিভাবে সেই যে আয়তনটি আছে সেটা পুরোপুরিভাবে সেই বস্তুটা দিয়েই তৈরি। যেমন একটি এরম নয় কি, তোমার একটি রাবারের বল আছে, ভিতরে হাওয়া আছে, সেরকম ধরনের জিনিস কিন্তু নয়। নিরেট মানে পুরোপুরিভাবে সেই যতটা আয়তন, তার স্ট্রাকচার, বস্তুটি যতটি আয়তন, সেটাই হচ্ছে পুরোটাই সেই বস্তু দিয়ে তৈরি, নিরেট বস্তু। সাপোজ একটা নিরেট বস্তু নিয়ে আমি যদি কাজ করি, সেখানে কি দেখবে তুমি, তার যে বস্তুটির যে ভর সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার বস্তুটির যে ঘনত্ব মানে ডেনসিটি, তোমরা জানো ডেনসিটি আমি আলোচনা করবো আবার, ডেনসিটি ঘনত্ব, হুম, এবং সেই পরিমাণে সেখানে সেখানে যেই গ্র্যাভিটেশন বলটি আছে, অভিকর্ষজ ত্বরণ, এবং তার যে আয়তন তার উপর নির্ভর করছে, ভলিউমের উপরে, আয়তন, ঠিক আছে। তো সেটা কি হবে তাহলে, এই বস্তুটির আয়তন কত, ভলিউম, ভলিউম ইন্টু ইন্টু ডেনসিটি, ডেনসিটি মানে বস্তুটির তোমার ঘনত্ব কত, ডেনসিটি ইন্টু তোমার সেইখানে অভিকর্ষজ ত্বরণ যেটি আছে, সেটাই হচ্ছে বস্তুটির ওয়েট, বস্তুটির ওয়েট, ঠিক আছে, ওজন। তো বস্তুটির ওজন তাহলে নির্ভর করছে তার আয়তনের ওপরে, বস্তুটির আয়তন কত আছে, এবং তার ঘনত্ব, ঘনত্ব বলতে পারছি কেন, বস্তু নিরেট বস্তু, একটি পদার্থ দিয়ে তৈরি, পুরোপুরিভাবে সেই আয়তনটা একটি পদার্থ দিয়ে তৈরি, তো তার একটা ডেনসিটি আমি, তার একটা ঘনত্ব আমি বলতে পারি, বস্তুটির ঘনত্ব কত, ঠিক আছে। ভলিউম ইন্টু ডেনসিটি, তাহলে তার ওজনটি, মাসটি পেয়ে গেলাম, মানে ভরটি পেয়ে গেলাম, এবং তার সঙ্গে যদি আমি গুণ করি জি কে, গ্র্যাভিটেশনকে, মানে এই অভিকর্ষজ ত্বরণকে, তাহলে আমি পেয়ে যাচ্ছি সেই বস্তুটি সেই স্থানে ওজন কত হচ্ছে, ঠিক আছে। তো এইটা একটি বড় ইম্পর্টেন্ট জিনিস, ডেনসিটি, ঘনত্বটি ইম্পর্টেন্ট জিনিস। এবং সাপোজ বস্তুটাকে আমি পুরোপুরিভাবে ডুবিয়ে দিলাম, বস্তুটিকে আমি পুরোপুরিভাবে কিছুভাবে হোক, হাতে করে হোক বা যা কিছু করে হোক, আমি ভেতরে ডুবিয়ে রাখলাম, ডুবিয়ে রেখেছি, এবং পুরোপুরিভাবে যদি ডুবিয়ে রাখি, তাহলে ওয়েট অফ ডিসপ্লেসড ফ্লুইড, মানে যেই পরিমাণ তরলটি ডিসপ্লেসড হয়ে গেল, অপসারিত হলো, তার যে ওজন সেটি কত হবে, এটা আমি লিখছি ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, বা এটাকে আমি বাংলায় বলি অপসারিত তরলের, হ্যাঁ, হ্যাঁ, এটা কত হবে, ডিসপ্লেস ফ্লুইড। এটা যদি পুরোপুরিভাবে তুমি ডুবিয়ে রাখো বস্তুটিকে, তাহলে তুমি কি পাবে, কতটা পরিমাণ আয়তন, তরলের আয়তনকে সে অপসারিত করলো, যতটা পরিমাণ বস্তুটির আয়তন সেটাই হবে, সেটাই সেম, ভলিউমটা সেম হবে, ভলিউম সেম হবে। এবং তার যে যে তরলটি আছে তার যে ঘনত্ব, তরলটি তো একটি তরল, সেটার যা ঘনত্ব হবে, সরি লিখছি আমি, ডেনসিটি ইনটু সেখানে অভিকর্ষজ যেই ত্বরণটি আছে, ঠিক আছে। তো ওয়েট অফ, এই যে বস্তুটির ওয়েটটি কত, যদি নিরেট বস্তু হয় তাহলে তার একটি ঘনত্ব আমি বলতে পারি, এবং সেটি কত হবে, তার যে আয়তন কিন্তু ঘনত্ব, তার মানে সেটা ভর হয়ে গেল, এবং সেটা জি দিয়ে গুণ গুণ করলে সেটা আমি ওজন পেয়ে যাচ্ছি, এবং কতটি পরিমাণ তরলকে সে, হুম, সে অপসারিত করছে, সেই পরিমাণ যে পরিমাণ তার আয়তন, হুম, এবং ওয়েট অফ ডিসপ্লেস ফ্লুইড, তো ওই তরলটির ওজন কত হবে তাহলে, ভলিউমটা সেম আছে, আয়তনটি সেম আছে, ইনটু তার ঘনত্ব, তরলের ঘনত্ব, এটাকে আমি এভাবে লিখি একটু, তরলের ঘনত্ব, হ্যাঁ, এটা মনে, তরলের ঘনত্ব, এটা হলো বস্তুটির ঘনত্ব, ইনটু জি। তো এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো, এবার এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, এই দুটোকে যদি আমি তুলনা করি, কতটা পরিমাণ তার ওজন এবং কতটা পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করেছে, মানে তার ওজন, তরলটির ওজন, তাহলে দেখবে একটা জিনিস কি, এই যে এই যে তিনটে কন্ডিশন আমি লিখেছি, কখন বস্তুটি ভাসবে কি না ডুববে, হুম, সেটা কি হয়ে যাচ্ছে ফাইনালি তোমার D1 আর D2 কম্পারিজন, মানে তরলটির ঘনত্ব এবং নিরেট বস্তুটির ঘনত্ব, তাদের কম্পেয়ার করলে, তাদের তুলনা করলে কিন্তু আমি এই জিনিসটা তুলনা করতে পারছি, রাইট। তাহলে এই তিনটে কন্ডিশন কি হয়ে যাবে, এই নিরেট বস্তুর জন্য কি হয়ে যাবে, D1 যদি গ্রেটার দ্যান D2 হয়, তার মানে কি বস্তুটির আয়তন বা বস্তুটির ওজন, সেটা তোমার অপসারিত তরলের ওজনের থেকে বেশি, তাহলে দেখবে তুমি বস্তুটি কিন্তু নিচে পড়ে যাচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি তাদের ঘনত্ব একই হয়, এবার এটা এটা বলা যাবে না, এটা হবেই না কোনোদিন, সেম বস্তু না হলে এটা কোনোদিন হবে না, তাই আমি ছেড়ে দিচ্ছি। নিরেট বস্তু, তো নিরেট বস্তু হলে এটা কোনোদিন হবে না, তোমার D1 = D2, তরলের যা ডেনসিটি ওরও তাই ডেনসিটি, মানে এই ক্ষেত্রে আমি বলছি অ্যাটলিস্ট, হ্যাঁ। আর একটা কি কেস দেখতে পারো তুমি, D1 < D2, মানে কি, যে বস্তুটির ঘনত্ব আছে সেটা
নিরেট বস্তুটি সেটা তরলের ঘনত্ব থেকে কম। সেটা কখন হয় তুমি দেখতে পারো এটা, মার্কারি যদি তুমি নাও, মানে অনেক রকম ঘন, খুব গভীর ঘনত্বের, তোমার বেশি ঘনত্বের তরল আছে মার্কারি যেমন, সেখানে দেখবে সাধারণত যেই জিনিসগুলো তুমি জলে জলে সেই জিনিসটাকে রাখলে ডুবে যেত, সেই জিনিসটা হয়তো দেখবে তুমি মার্কারিতে রাখলে বা এই মার্কারিতে রাখলে সেটা কিন্তু ভাসবে, বা কিছুটা ডুববে কিছুটা ভাসবে। তো তাহলে এই যে ওয়েটের কম্প্যারিজনটা নিরেট বস্তুর ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে ফাইনালি তাহলে তাদের ঘনত্বের কম্প্যারিজন। যদি ঘনত্ব বেশি হয় এটার থেকে, তরলের থেকে, তাহলে সেটা ডুবে যাবে। ঘনত্ব কম হলে সেটা তোমাদের আধখানা কিছুটা ভেসে উঠে আসবে। ঠিক আছে, এটা হলো তোমার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কি নিরেট বস্তুর ক্ষেত্রে এটা হবে। এবার নিরেট বস্তু যদি না হয়, তাহলে বিভিন্ন রকম বস্তু আছে, বিভিন্ন রকম সিচুয়েশন আমাদের কাছে আসছে। আমি একটি উদাহরণ দিলাম একটু আগে, কি একটি বোতলের মধ্যে, একটি প্লাস্টিকের বোতল, 1 লিটারের বোতল, সেখানে তুমি যদি কিছুটা পরিমাণ জল ভরে দিয়েছো, 500 ml জল ভরে দিয়েছো, এবং সেই বস্তুটাকে তুমি যদি একটি জলের মধ্যে রাখো, তখন কি হবে, যে বস্তুটি আছে তোমার কাছে, সেটা কিন্তু প্লাস্টিকও আছে সেখানে, এবং জলও আছে, কিছুটা পরিমাণ জল কিছুটা পরিমাণ প্লাস্টিক আছে। হ্যাঁ, তাই নিরেট বস্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখবে তুমি কিছুটা পরিমাণ তোমার সেখানে অন্যরকম সিচুয়েশন চলে আসে, সেখানে এই ধরনের কম্পারিজন তুমি করতে পারবে না, এই ধরনের কম্পারিজন তুমি করছো না। ঠিক আছে, তাও তোমাকে এমনি ক্যালকুলেট করতে হবে কি কার ওজন বেশি কার ওজন কম, এগুলো তোমাকে দেখতে হচ্ছে। তো একটি উদাহরণ, সিম্পল একটি উদাহরণ এখানে আছে, সেটা আমি আসবো, আলোচনা করব। রাইট, সেটা আলোচনাটা কি বলেছে এখানে, উদাহরণটা দেখি আমি। তো এখানে কি বলেছে তোমার, আহ, একটা এক্সাম্পল দিই এখানে, বইয়ের এক্সাম্পল, বইয়ের একটা এক্সাম্পল দিচ্ছি। এটা আর জেনারেলাইজ করছি আমি। হুম, একটি সিম্পল একটি উদাহরণ দিই আমি এখানে, একটি একটি তোমার কাছে বস্তু আছে, এমন একটি বস্তু, হ্যাঁ ভাবো এরকম একটি বস্তু আছে। এই বস্তুটি বিশেষত্ব কি, এই বস্তুটির বিশেষত্ব হচ্ছে তোমার, আমি এটাকে দুটো ভাগের আমি দেখতে পারি। কেমন ধরনের ভাগ, একটি এরকম ভাগ। কি ভাগ, বস্তুটির ওপরের যে অংশটি আছে, দুটি ভাগ আছে বস্তুটির, হ্যাঁ, একটি আহ, কঠিন বস্তু, সলিড বস্তু, এই দুটি ভাগ, দুটি অংশ আছে, এরকম দুটি অংশ এবার লাগানো আছে এরকম করে। এবং বিশেষত্ব কি এই বস্তুটির, এই যে উপরের যে অংশটি আছে, হুম, এই যে উপরের যে অংশটি আছে, ঠিক আছে, এবং নিচের যে অংশটি আছে, এই দুটির মধ্যে একটি সম্পর্ক আছে। কি ধরনের সম্পর্ক তোমার, এইটা হচ্ছে, এইটার যে ওপরের যে অংশটি আছে, সেটা হচ্ছে এমন একটা নিরেট বস্তু দিয়ে তৈরি, তার ঘনত্ব হচ্ছে D1। ঠিক আছে, কোশ্চেনটি দেখে নাও, পরে তোমরা ঘরে গিয়ে অ্যাটেম্প করতে পারো এটা। তো একটি বস্তু আছে, পুরো সলিড বস্তু একটি, তার দুটি অংশ আছে, ওপরের যে অংশ সেটা হচ্ছে তোমার ঘনত্ব D1, নিরেট বস্তু, এবং নিচের যে অংশটি আছে তার ঘনত্ব হচ্ছে D2। অংশ বললেই তো হবে না, তাকে তোমার আয়তনটি বলতে হবে, পুরো বস্তুটির মধ্যে তার কার কত আয়তন। হ্যাঁ, তো এদের আয়তনের একটি অনুপাত আছে, এদের আয়তনের একটি অনুপাত আছে। ঠিক আছে, কি অনুপাত আছে, এই এই যে বস্তুটি আছে তাদের আয়তনের একটি অনুপাত আছে, সেটা হচ্ছে V1:V2। অনুপাতটি বলেছি, আমি জানি না কত কি আছে। এদের যে আয়তন আছে তাদের একটি অনুপাত আছে, এবং V1:V2 তাদের আয়তন। ঠিক আছে, আয়তনের রেশিওটি, অনুপাতটি হচ্ছে এই, মানে এই পরিমাণ যে D1 ঘনত্বের যে অংশটি আছে তার যে আয়তন, এবং এর যে D2 ঘনত্বের যে পোর্শনটি আছে, জায়গাটি আছে, আয়তনটি আছে, তার যে ঘনত্ব, তার যে আয়তন, তাদের অনুপাতটি হচ্ছে V1:V2। ঠিক আছে, এবং এইটিকে একটি এমন একটি তরলে রাখা হলো, কোশ্চেনটি ভালো করে শুনে নাও, তোমরা বাড়ি থেকে অ্যাটেন্ড করবে। এই বস্তুটিকে আমি এর ক্ষেত্রে দেখতে চাইছি কি কি হবে ঘটনাটা, হ্যাঁ। এই বস্তুটিকে তুমি কি করলে, এই বস্তুটিকে তুমি পুরোপুরিভাবে তরলটার মধ্যে ডোবালে, পুরোপুরিভাবে ডোবালে, কিছুভাবে হোক ডোবালে। এবার তুমি দেখতে চাইছো কি বস্তুটি ভাসছে কিনা, ডুবে যাবে না, যেখানে আছে সেখানে থাকবে না, একটু উঠে আধখানা ভাসবে আধখানা ডুববে, এর কিছু একটা হবে। তো এইখানে তুমি কি করলে, তুমি এই যে বস্তুতে, যেই তরলে তোমাকে ডোবানো হলো, যে ফ্লুইডটাতে তুমি ডোবালে বস্তুটিকে, সেই ফ্লুইডটির হচ্ছে ঘনত্ব ডি। আমি জাস্ট লিখছি, এটা তোমরা দেখো এটা অ্যানালাইসিস করে। এবং এই ডিটা কেমন, এরম বলেছে দেখো, D1 এরকম বলেছে, এটা মানে বুঝতে পারছো কি, এই বস্তু যে গোটা কঠিন বস্তুটি যেটা আছে, সলিড বস্তুটি যেটি আমার আছে, যার উপরের অংশটি D1 ঘনত্বের, নিচের অংশটি D2 ঘনত্বের, এবং যে তরলটিতে ডোবানো হলো সেই তরলটির ঘনত্ব কেমন, এটি হচ্ছে ওপরের থেকে বেশি এবং নিচের থেকে কম, এই তরলটি। ঠিক আছে,
তো এই ধরনের তরলে তুমি যদি এই বস্তুটিকে ডুবিয়ে রাখো, ঠিক আছে, তাহলে মানে বস্তুটির কত পরিমাণ ভাসবে, কত পরিমাণ ডুববে, হ্যাঁ, এটা একটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কত পরিমাণ ডুবছে, কত পরিমাণ ভাসছে, সেটা কার উপরে নির্ভর করবে? তোমার এই D1 আর D2-র উপরে নির্ভর করছে। D1 D2 এবং তরলের ডেন্সিটির উপর নির্ভর করবে। তবে এখান থেকে একটু তোমরা অ্যানালাইসিস করো, কি তিনটে সিচুয়েশন তোমরা দেখো কি কখন, তাদের রেশিওটা আমি বলে দিয়েছি। V1:V2 হচ্ছে কতটা পরিমাণ তোমার ওপরেরটি আছে এবং কতটি পরিমাণ তোমার নিচেরটা আছে। D1 ঘনত্বের কতটা অংশ আছে এবং D2 ঘনত্বের কতটা অংশ আছে, তাদের অনুপাতটা আমি জানি। V1:V2 আমি আর জানি না, অনুপাতটি জানি। এবং তাদের ঘনত্বগুলো কেমন? তরলের ঘনত্ব হলো ওপরের থেকে বেশি এবং নিচের থেকে কম। তো এই ধরনের সিচুয়েশনে তুমি এই তিনটে কন্ডিশন তোমরা দেখো, কি কখন এই D1 D2-র কেমন অনুপাত হলে বস্তুটি ডুবে যাবে, কেমন অনুপাত হলে বস্তুটি ভেসে উঠবে, এবং তাদের সঙ্গে ডি এর কি ধরনের সম্পর্ক, এটা তোমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করো। ঠিক আছে, রাইট? এটা ক্যালকুলেশন করার চেষ্টা করো, দেখো কেমন আসছে। ঠিক আছে, ওকে। তো এটা এইরকম ধরনের একটা জিনিস তুমি যদি জেনারেল আলোচনা করতে পারো, ডিসকাশন তোমরা দেখতে পারো যদি, তাহলে দেখবে যে কোনো ধরনের প্রশ্ন তোমরা এখানে অ্যাটেন্ড করতে পারবে। যে কোনো একটি বস্তু আছে, এই এই অনুপাতের, এই আয়তনের অনুপাতের একটি বিভিন্ন রকমের একটি দিয়ে দিয়েছে তোমাকে, যেমন একটা প্রশ্ন আছে এখানে, কি মোমের প্রলেপযুক্ত একটি কাঁচের গোলাকার একটি জিনিস, তারপর মোমের প্রলেপ দেওয়া আছে। তো মোমের একটি আয়তন আছে, কাঁচের একটি আয়তন আছে, তাদের ঘনত্বের একটি অনুপাত আছে। তো সেই ধরনের প্রশ্ন কিন্তু তুমি যে কোনোভাবে ট্যাকেল করতে পারো। তুই আয়তনের অনুপাত দেওয়া থাকে এখানে, এবং তরলের ঘনত্ব একটির একটি অংশের থেকে বেশি, একটি অংশের থেকে কম, তাহলে বস্তুর এই যে ডেনসিটি ঘনত্বের অনুপাতের উপরে নির্ভর করে যাচ্ছে তোমার ভাসবে কি কমবে, এটা করতে পারো। এবং এটা যদি হয়, তোমার আরেকটা জিনিস যদি বলা হয় কি, উল্টো করে যদি বলে দেওয়া হয় কি D1:D2 দেওয়া আছে, মানে ঘনত্বের অনুপাতটি দেওয়া আছে, এটা গিভেন, ঘনত্বের অনুপাতটি গিভেন, বস্তুটি তুমি জানো কি ধরনের তুমি বস্তু নিয়ে কাজ করছো, তাহলে তুমি আয়তনের অনুপাতটি তুমি বের করতে পারো, কি কত পরিমাণ আয়তন কোন বস্তুর হলে বস্তুটিকে আমি ভাসাতে পারবো বা ডোবাতে পারবো। ঠিক আছে, এই ধরনের তোমরা প্রশ্ন কিন্তু দেখতে পারো, তো অ্যাটেম্প করে দেখো এই দুটি জিনিসকে। কি ঘনত্বের তোমার অনুপাত যদি তুমি জানো, নোন থাকে, যদি সাপোজ বলে দিলাম D1:D2, আমি জেনে গেলাম কিছু একটা, হ্যাঁ, ঘনত্বের অনুপাতটি জানি, তাহলে কত পরিমাণ তাদের আয়তনের অনুপাত হতে হবে যার ফলে যেন বস্তুটি ডুবে যায়, বা কত পরিমাণ তাদের আয়তনের অনুপাত হতে হবে যার যার ফলে যেন বস্তুটি যেখানে থাকছে সেখানে ভেসে থাকে, বা উপরে একটু আধা ভেসে থাকে। এটা তোমরা দেখতে পারো, এটা অ্যানালাইসিস করে, রাইট? ঠিক আছে, তো এটা এটা করলে কি হবে, এটা ফর্মুলা তোমরা যদি বার করতে পারো অ্যাজ এ প্রজেক্ট, তাহলে দেখবে কি তোমরা যে কোনো প্রশ্ন, এই ধরনের অনেক রকম প্রশ্ন আছে, ঘুরি ফিরে এই ধরনের জিনিসটা আসে, তাহলে তোমরা এখানে কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, ওকে, নেক্সট দিন আমি আবার আলোচনা করবো এগুলোকে নিয়েই। হুম, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দেখো, একটু চেষ্টা করো এটা করার। এটা করলে কি হয় কি, এই এই D1D2 বলছি মানে কি, এটা জেনারেল কোশ্চেন, যে কোনো তোমার মান দিলে তুমি কিন্তু বের করতে পারবে এই ধরনের সিচুয়েশনটা। মনে রাখতে হবে কি এখানে এই যে তরলটি আছে সেটার একটাই বিশেষত্ব, এখানে তো যে তরলটি নিয়েছি তার ঘনত্ব হচ্ছে, যেই দুরকম পদার্থ দিয়ে তোমার বস্তুটি তৈরি হয়েছে তাদের একটির ঘনত্বের থেকে বেশি এবং একটি ঘনত্বের থেকে কম, তাহলে তোমরা এগুলো করতে পারবে, এই ধরনের একটি ফর্মুলা তুমি যদি লিখতে পারো। ওকে, ঠিক আছে, তো এটা স্টাডি করার চেষ্টা করো, স্টাডি করে দেখো কি আছে, এবং এটা ইউজ করে তুমি যে কোনো অনেক রকমের প্রবলেম তোমরা সলভ করতে পারবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি থাকুক, নেক্সট দিন আবার আমরা স্টার্ট করবো। নেক্সট দিন আমরা হয়তো অন্য একটা টপিক স্টার্ট করবো, যেটা পৃষ্ঠটান বা সারফেস টেনশন, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। ওকে, ঠিক আছে, ওকে।